আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে 6 দিন ভেসে থাকার পর খাদ্য পানির অভাবে বাংলাদেশি সহ 22 জনের মৃত্যু, মরদেহ সাগরে নিক্ষেপ। মানুষের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ, সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নয়াপল্টনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং যুক্তরাষ্ট্রের 6 নৌযানে ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মার্কিন সেনা নিহতের দাবি করেছে আইআরজিসি। ইরানের বিভিন্ন শহরে মার্কিন ইসরায়েলি হামলা অব্যাহত। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে 6 দিন সাগরে ভেসে থাকার পর ভূমধ্যসাগরে বেশ কয়েকজন বাংলাদেশি সহ 22 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাদের স্বজনরা। এএফপি জানিয়েছে, ক্রিট উপকূলে একটি রাবারের নৌকা থেকে 26 জনকে জীবিত উদ্ধার করেছে গ্রিক কোস্টগার্ড। এর মধ্যে 21 জনই বাংলাদেশি, 4 জন সুদান ও 1 জন স্বাদের নাগরিক। উদ্ধার হওয়ারা জানিয়েছেন, খাবার ও পানির সংকটে রাবারের বোটেই মৃত্যু হয় অভিবাসন প্রত্যাশীদের। পাচারকারীরা মরদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দিয়েছে। সুনামগঞ্জ সংবাদদাতা জাহাঙ্গীর আলম ও কিশোরগঞ্জ প্রতিনিধি এস কে রাসেলের তথ্য ভিডিওচিত্রে শিহাব খান নিগন্তের রিপোর্ট। বেঁচে ফেরা ব্যক্তিদের বক্তব্যের বরাত দিয়ে গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, 21শে মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলের শহর তবরুক থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। যাত্রার পর খারাপ আবহাওয়ায় পড়ে নৌকাটি দিক হারিয়ে ফেলে। 6 দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভেসে থাকেন যাত্রীরা। এক সময় তারা একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে 22 জনের মৃত্যু হয়। এক পাচারকারীর নির্দেশে মরদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি দক্ষিণ ক্রিট উপকূলের শহর ইয়েরাপেত্রা থেকে প্রায় 91 কিলোমিটার দক্ষিণে ছিল। বড় বড় কথা বললে সাগর না হাওয়ার বুটে উঠাই দিছে। হাওয়ার বুটে সামনে তো বসে 43 জন লোক আসলাম, সুদানে 5 জন আর বাংলা 38 জন। বাংলা 38 জনের মধ্যে কিশোরগঞ্জে ছিলাম আমি একা, কিশোরগঞ্জ অষ্টগ্রামের, আর সবাই ছিল সিলেটের। আপনার 18 জন লোক মারা গেছে। 18 জন লোক সব বাংলা লোক মারা গেছে। কয়জন? 18 জন লোক মারা গেছে, আর বাকি লোক আমরা বাংলা জীবিত আছি। মারা যাওয়ার পর তাদের লাশ কি ফেলাই দেয় সমুদ্র ফেলাই দিয়েছে। লাশ আমরা রাখছিলাম 2 দিন, লাশ পচে গেছে লবণের পানির কারণে, লাশ পচে গেছে। আমাদের অবস্থা দেখেন কি অবস্থা, আমাদের অবস্থা খুব খারাপ। সাগরে ফেলাই দিচ্ছে, সাগরে মানে আমরা যারা ছিলাম সবাই মিলে ফেলাইছি। লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরের সুনামগঞ্জের দিরাই উপজেলার 4 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। শনিবার বিকেলে পরিবারের সদস্যরা এই খবর পান। বিষয়টি তাদের নিশ্চিত করেছেন ওই বোটে থাকা একই উপজেলার আরেকজন। মারা যাওয়া 4 জন হলেন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারপাশা গ্রামের আবু সর্দারের ছেলে মোহাম্মদ নুরুজ্জামান সর্দার ওরফে ময়না, আব্দুল গনির ছেলে সাজিদুর রহমান, ইসলাম উদ্দিনের ছেলে শাহান এনিহা এবং একই উপজেলার রাজনগর ইউনিয়নের আব্দুল মালিকের ছেলে মুজিবুর রহমান। স্বজনদের অভিযোগ, দিরাই উপজেলার এক মানব পাচারকারীর সঙ্গে জনপ্রতি 12 লাখ টাকা চুক্তি করে তারা লিবিয়া হয়ে গ্রিসের উদ্দেশ্যে রওনা হন। চুক্তি অনুযায়ী বড় ও নিরাপদ নৌকায় করে যাত্রার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়। দিরাই উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় 2 সুদানি নাগরিককে গ্রেফতার করেছে গ্রিক পুলিশ। 19 ও 21 বছর বয়সী ওই 2 অভিযুক্তকে সোমবার আদালতে জবানবন্দির প্রস্তুতির জন্য 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। ধৈর্য ধারণ করে শৃঙ্খলার মধ্যে থেকে মানুষের কল্যাণে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নয়াপল্টনে তিনি বারবার আসতে চান, কিন্তু জনগণের দুর্ভোগের কথা ভেবে আসতে পারেন না। রিপোর্ট করছেন রাহুল রায়। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সন্ধ্যা 7টার দিকে তিনি আসলেও অনেক আগে থেকেই নয়াপল্টনে অবস্থান করছিলেন দলের নেতাকর্মীরা। আনন্দ আর উচ্ছ্বাসে তারা স্বাগত জানায় প্রিয় নেতাকে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যও এ সময় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। পরে নয়াপল্টন কার্যালয়ের দোতলা থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রাস্তাটা ক্লিয়ার করতে হবে, অফিসে যাতে আমি আসতে পারি। আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারবো, আপনাদের সহযোগিতা না থাকলে আমি অফিসে আসতে পারবো না। আপনারা কি চান আমি অফিসে আসে? তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে, পরিবেশটা নরমাল রাখতে হবে। রাখা যাবে সেটা? আমি আরো 2-1 দিন আসবো, আমি দেখবো, যদি দেখি স্বাভাবিক রেখেছেন তাহলে আমি আসবো, আর যদি দেখি স্বাভাবিক রাখেন না তাহলে কিন্তু এখানে আমার পক্ষে আসা সম্ভব হবে না। কারণ আমি আসলে আপনারা যদি এরকম করেন এলাকার মানুষের সমস্যা হবে। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। প্রায় 3 ঘন্টার মতো সেখানে অবস্থানের পর রাত 10টার দিকে কার্যালয় থেকে গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবার ইরান যুদ্ধের 30তম দিন। পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর 6টি নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মার্কিন সেনা নিহতের দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড IRGC। হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী উল্লেখ করে এটি খুলে না দিলে ইরানের জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল বসাতে আইন করছে ইরান। আরও জানাচ্ছেন শিহাব খান দিগন্ত। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 12 মার্কিন সেনা আহত হওয়ার খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা। কুয়েত বিমানবন্দরে কয়েক দফায় ড্রোন হামলা করেছে ইরান। এছাড়াও ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজে হামলার দাবি করেছে ইরান। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। ইরান যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে মার্কিন ও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার হামলা হয়েছে ইরানের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে। এছাড়াও ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণ অঞ্চলে 3 জন সাংবাদিক নিহত হয়েছেন। হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এটি নিছক মজা নয় এবং 10 দিনের মধ্যে প্রণালীটি খুলে না দেওয়া হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। 1/11 পর কেন প্রফেসর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেননি? কোন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন ফখরুদ্দিন আহমদ? গ্রেপ্তারের পর তারেক রহমানকে অমানবিক নির্যাতনের জন্য দায়ী কারা? রিমান্ডে গোয়েন্দা হেফাজতে 111-এর অন্যতম কুশীলব জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে এরকম নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্টে তাদের জিজ্ঞাসাবাদের বিস্তারিত দেখুন। ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য 111-এর অন্যতম কুশীলব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয় অর্থ ও মানব পাচার মামলায়। আরেক সেনা কর্মকর্তা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয় জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে ফল ব্যবসায়ী দেলোয়ার হোসেন হত্যা মামলায়। শেখ হাসিনার শাসনামলের আগে 111-এর সময়ও তিনি ছিলেন ডিজিএফআইতে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে তাদের। সংশ্লিষ্ট মামলা ছাড়া আর কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের?
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, 2 সাবেক সেনা কর্মকর্তার কাছে 2007 সালের 11 জানুয়ারি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারকে সরিয়ে সেনা সমর্থিত সরকার গঠনের নেপথ্যের ঘটনা, প্রেক্ষাপট ও পরবর্তী পরিস্থিতি নিয়ে জানার চেষ্টা করছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে জেনারেল মাসুদ বলেন, তৎকালীন 3 বাহিনীর প্রধানসহ 5 সেনা কর্মকর্তা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়তে চাপ প্রয়োগ করেছিলেন। সেখানে তিনি ছিলেন না, পরে চাচক্রে যোগ দিয়েছিলেন। জেনারেল মাসুদ জানিয়েছেন, 1-11-এর সময় প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চাওয়া হয়েছিল, কিন্তু কম সময়ের জন্য দায়িত্ব নিতে তিনি রাজি হননি। পরে তাই ফখরুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকো এবং শেখ হাসিনাকে তৎকালীন সরকারের নির্দেশে গ্রেপ্তারের কথা জানান তিনি। এক্ষেত্রে নিজের ভূমিকা অস্বীকার করেছেন সে সময় কথিত গুরুতর অপরাধ দমন জাতীয় সমন্বয় কমিটির দায়িত্বে থাকা জেনারেল মাসুদ। গ্রেপ্তার 2 জেনারেলই 1-11-এর পর তারেক রহমানকে নির্যাতনের বিষয়ে দায় অস্বীকার করেছেন। জেনারেল মাসুদ গোয়েন্দাদের কাছে দাবি করেছেন, তারেক রহমানকে নির্যাতনের খবর পেয়ে পরদিন তিনি এ বিষয়ে তৎকালীন সেনাপ্রধানের সামনে শাউট করেছিলেন। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এক পর্যায়ে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে 13টি শর্ত দিয়েছিল। মুক্তির জন্য শেখ হাসিনা সব শর্ত মেনে নিলেও খালেদা জিয়া শর্তগুলো প্রত্যাখ্যান করেছেন বলে সাবেক 2 জেনারেল জানিয়েছেন। জেনারেল মাসুদ গোয়েন্দাদের জানিয়েছেন, পরবর্তী সরকার কিভাবে গঠন করা হবে তা আলোচনার জন্য মেজর হুমায়ুন নামে এক কর্মকর্তা শেখ হাসিনাকে প্রতি বৃহস্পতিবার গুলশানে ডিজিএফআই-এর একটি সেফ হাউসে নিয়ে যেতেন। এরকম আলোচনা নাকচ করে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। 1-11 সরকারে ভারত যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়ে জেনারেলরা বলেন, সব দেশেরই কিছু না কিছু ভূমিকা থাকে, তবে তারা এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। জেনারেল মাসুদ উদ্দিন ও জেনারেল মামুন খালেদকে এখন পর্যন্ত আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে একসাথে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানে ফিরব। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ভারতের সাথে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ নেপাল। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আরেকবার চ্যানেল আই সংবাদে। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরে বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষক। এবার আমন ধানের ভালো ফলন ও দাম ভালো পাওয়ায় বোরো ধানের চারা রোপণে আগেভাগেই মাঠে নেমেছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকলে ও সার সেচ নিশ্চিত হলে ভালো ফলনের আশা করছেন তারা। বিস্তারিত শাহ আলম শাহীর রিপোর্টে। জেলার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন চোখে পড়ছে এমন দৃশ্য। চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক, তবে শ্রমিক ও সার সংকটে বিপাকে পড়েছেন অনেকে। এবার যদি আমরা ভালো রকম সার এবং বীজ পানি যদি ভালো রকম পাই তাহলে এবার আশা করা যায় ভালো। সারের দাম বেশি, এবার সারের দাম প্রচুর। আমরা একটু মেয়ে মানুষ বিদায় আমরা কম পাই, 500 পাই, আর পুরুষরা একটু বেশি পায়, 800 পায়, 700 পায়। জেলায় এবার 1,76,300 হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উপসি 1,17,300 হেক্টর জমিতে এবং হাইব্রিড 59 হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের যে সমস্ত মাঠকর্মী রয়েছে তাদেরকে কৃষকদের যাতে সঠিক বর্ষার চারা, সঠিক দূরত্বে রোপণ, লাইন এবং লোগো পদ্ধতি মেনটেন করে এবং সুষম সার যাতে ব্যবহার নিশ্চিত করে এবং সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার জন্য আমাদের যে খামারে মোবাইল অ্যাপস আছে, মাটি পরীক্ষা করে সার নিশ্চিত করা, সে সকল বিষয়ের পরামর্শ কিন্তু অব্যাহত রয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত হলে এবার চাল উৎপাদন হবে প্রায় 7,75,000 মেট্রিক টন বলছে কৃষি সংশ্লিষ্টরা। সার নিশ্চিত ও আবহাওয়া অনুকূল থাকলে এবার এই অঞ্চলে ইরিবরর ভালো ফলন হবে, এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুরের
বচাগঞ্জ উপজেলা থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাগেরহাটে বাড়ছে সাপের উপদ্রব। গত এক বছরে 50টির বেশি সাপ লোকালয় থেকে উদ্ধার করেছে বন বিভাগ সহ বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা। এতে আতঙ্কিত স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, আবাসস্থল ও খাবারের সংকটে লোকালয়ে আসছে সাপ বা বন্যপ্রাণী। তবে আতঙ্কিত হয়ে নয়, সচেতনতা আর দায়িত্বশীল আচরণ জরুরি বলছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সাপ সাধারণত উপদ্রবহীন পরিবেশে থাকতে পছন্দ করে, যে কারণে এসব প্রাণীর বসবাস লোকালয় থেকে দূরে গভীর জঙ্গলে। তবে কয়েক বছর ধরেই প্রাকৃতিক আবাসস্থলের পরিবর্তন ও খাদ্যের স্বল্পতার কারণে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে দেখা মিলছে সাপের। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে কারো কোনো গ্রামে যদি যায়, কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে সে যেন আমাদের জানায়, আমরা সাপকে না মারে, বরং এটিকে আমরা বনে ফিরিয়ে দিতে পারি। কারণ পরিবেশে বাঁচায় রাখার জন্য এই সাপগুলো বাঁচানো খুব দরকার। সুন্দরবনে কোনো বনের কোনো সাপ বা বানর বা হরিণ যদি আসে, তারা কেউ মারে না, আমরা আবার ধরে নিয়ে আবার সুন্দরবনে ছাড়িয়ে দিই। সুন্দরবন সংলগ্ন লোকালয়ে যদি কখনো সাপ ঢুকে পড়ে বা বাঘ ঢুকে পড়ে, সংবাদের ভিত্তিতে দ্রুত সেখানে ছুটে যাই এবং নিরাপদে সাপ বা যে কোনো ধরনের বন্যপ্রাণী উদ্ধার করে আমরা সুন্দরবনে অবমুক্ত করে থাকি। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি সহ বন্যপ্রাণী উদ্ধার কর্মীদের তৎপরতায় আপন নিবাসে ফিরছে উদ্ধার হওয়া সাপ। এই সুন্দরবন থেকে একটা অজগর সাপের বাচ্চা চলে গেছিল ওখানে, যার পর স্থানীয় জনগণের চোখে যখন বাঁধে, তখন তারা এই সাপটাকে আটক করে। আটক করার পরে ডাইংবাড়ি স্টেশন এবং আমাদের করমজল আমরা যৌথভাবে যে এই সাপটাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। সাপ কিংবা বন্যপ্রাণী রক্ষায় বন ধ্বংস রোধে সার্বিক সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে 6 দিন ভেসে থাকার পর খাদ্য ও পানির অভাবে বাংলাদেশি সহ 22 জনের মৃত্যু, মরদেহ সাগরে নিক্ষেপ। মানুষের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নয়াপল্টনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং যুক্তরাষ্ট্রের 6 নৌযানে ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মার্কিন সেনা নিহতের দাবি করেছে IRGC। ইরানের বিভিন্ন শহরে মার্কিন ইসরায়েলি হামলা অব্যাহত। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।